আমি আজকে তোমাদের পদার্থের নবম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিসরণের গাণিতিক সমস্যাবলীর প্রথম পর্ব আপলোড করব। পরবর্তীতে হয়তো আর কয়েকটা ভিডিও গাণিতিক সমস্যাবলীর উপর দিব। তাইলে আমরা সবাই জানি কিন্তু আলোর প্রতিসরণ অধ্যায়ের অঙ্কগুলো একটু কঠিন, সবার কাছে এটা একটু কঠিন কঠিন লাগে, তাই না? তাহলে আমি চেষ্টা করব একটু সহজে শেখানোর। হ্যাঁ, তো আমি আশা করব তোমরা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা পর্ব দেখো, এটা তো প্রথম পর্ব, আর কয়েকটা দিব, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তাহলে চিন্তা করো তোমরা, আমি জাস্ট একটু থিওরি হালকা বলে দিচ্ছি 5-7 মিনিট, তারপর তোমাদের অঙ্কে চলে যাব। আমার রিকোয়েস্ট একটাই, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো। তাহলে দেখো, ধরে নাও এটা একটা মাধ্যম, এটা হলো বায়ু মাধ্যম আর এটা হলো কি পানি মাধ্যম। হইতে পারে না, এখানে একটা পানির পাত্র আছে বা পুকুর, চিন্তা করো পুকুরের উপরে বাতাস থাকে না, আর এইটা পুকুর, দুইটা আলাদা মাধ্যম কিন্তু। হ্যাঁ, একটা মাধ্যম বায়ু আর একটা মাধ্যম হইল গিয়া পানি। ওকে, আচ্ছা, তাহলে চিন্তা করো আলো যখন, এটা কিন্তু আলো, চিন্তা করো, বা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে আইসা পানি মাধ্যমে, এটাকে বলা হয় বিভেদ তল। দুইটা মাধ্যম যেটা দ্বারা বিভক্ত থাকে বা আলাদা থাকে, এই যে এটাকে আমরা বলি বিভেদ তল। তাহলে আলো যখন দেখো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের বিভেদ তলে এসে পড়বে, তখন তিনটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা তোমরা অলরেডি পড়ছো, কি হইতে পারে? আলোর প্রতিফলন হইতে পারে। অর্থাৎ আলো কি হয়েছে, পরে আবার একই মাধ্যমে কি করতে পারে, ব্যাক করতে পারে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। অর্থাৎ আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় যদি আবার একই মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আরেকটা হচ্ছে কিছু আলো শোষিত হয়ে যায়, যে বিবর্তন আছে না, এইখানে কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যায়, বা এটাকে বলা হয় আলোর শোষণ। এটা আমরা পরবর্তীতে জানব। 3 নাম্বার হচ্ছে যেটা আলোকরশ্মি সেকেন্ড মাধ্যমে প্রবেশ করতে পারে। প্রথম ঘটনা কি, আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের বিভেদতলে যদি পড়ে, এটা আবার তার একই মাধ্যম অর্থাৎ বায়ুতেই ফিরে আসবে। এটাকে বলছে আলোর প্রতিফলন। কিছু অংশ শোষিত হয়ে যায়, এটাকে বলছে আলোর শোষণ। আর কিছু আলো কি হচ্ছে, এই যে সেকেন্ড মাধ্যমে অর্থাৎ বায়ু থেকেই পানিতে প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ। তাইলে আলোর প্রতিসরণ তুমি চিন্তা করো, এই যে এটা যাওয়ার কথা এই বরাবর না, দেখো তো আলোকরশ্মি এই বরাবর যাওয়ার কথা, বাট আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, তখন তার দিক পরিবর্তন হয়, সে সোজা যায় না, তার কিছুটা কি হয়, দিক পরিবর্তন হয়। আইদার এই দিকে সরে আসে, না হয় ওই দিকে, মানে সোজা যাবে না, হয় এই দিকে যাবে, না হয় এই দিকে যাবে। তাহলে কোন দিকে যাবে আমি একটু পরে বলতেছি। আসলে সে যাবে এই বরাবর, যাওয়ার কথা সোজা যাবে, দিক পরিবর্তন করে এই বরাবর। এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। অর্থাৎ আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় তার যে দিক পরিবর্তন ঘটে না, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে চিন্তা করো, আমি যদি এখানে তোমাকে একটা ফ্রি স্কেচ আঁকি, ফ্রি হ্যান্ডে, এখানে দেখো তো, ভালো করে বুঝো কিন্তু। হ্যাঁ, এটা একটা মাধ্যম, ধরলাম এ মাধ্যম, এটা আর একটা কি মাধ্যম, বি মাধ্যম। হ্যাঁ, তাহলে চিন্তা করবা, ধরো আলোকরশ্মি এই পয়েন্টে আপতিত হচ্ছে, যে পয়েন্টে আপতিত হবে ওইখানে তুমি একটা লম্ব আঁকবা, সেটাকে বলা হয় অবিলম্ব। ওকে, সিম্পল। আলোকরশ্মি চিন্তা করো, এই যে এই পয়েন্টে আপতিত হয়েছে দুই মাধ্যমের বিভেদতলে, যেখানে আপতিত হবে ওইখানে তুমি আঁকবা একটা লম্ব, ওই তলের উপর, বিভেদতলের উপর একটা লম্ব আঁকবা। তাইলে এটাকে বলা হচ্ছে লম্ব। এটা কি আপতিত রশ্মি না? আলোকরশ্মিটা আপতিত হচ্ছে না। ওকে, এটাকে বলা হয় আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করে, সেটাকে বলা হয় আপতন কোণ। ওকে, সেটাকে আপতন কোণ বলে ধরে নিলাম, সেটা কত, θ1। আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করে, সেটাকে বলা হয় আপতন কোণ। তারপরে আমি কি জানি, দিক পরিবর্তন করে কি হয়, সে অন্য দিকে চলে যায়, দ্বিতীয় মাধ্যমে ঢুকে। তাহলে দ্বিতীয় মাধ্যমে যে দিক পরিবর্তী রশ্মি না, বা আলোক রশ্মি কি আপতিত রশ্মি, এটা যে দিক পরিবর্তন করছে না, এটাকে আমি কি বলছিলাম, আলোর প্রতিসরণ না? এই কারণে এই রশ্মিটাকেও বলি প্রতিসরিত রশ্মি। ওকে, তাহলে প্রতিসরিত রশ্মি আবার এই যে অবিলম্ব কিন্তু লম্বা করে আঁকবা, যে কোণ তৈরি করবে সেটাকে বলবো প্রতিসরণ কোণ। তাহলে আমি আবার এই চিত্রে আসি, তোমরা একটু আগেই বুঝছো, এটা হলো লম্ব, সোজা টান। আলোক রশ্মি যে পড়ছে, এটা হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করে, সেটাকে আমরা কি বলছি, আপতন কোণ। আর তারপরে কি, সে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরিত হয়েছে না, দিক পরিবর্তন করার নামই হলেও প্রতিসরণ। তাই এটাকে বলতেছি আমরা প্রতিসরিত রশ্মি, এই রশ্মিটাকে বলতেছি প্রতিসরিত রশ্মি। তাইলে এই প্রতিসরিত রশ্মি এই যে অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, ধরে নিলাম সেই কোণটার মান কত, θ2, এটাকে বলি আমরা কি কোণ, প্রতিসরণ কোণ।
এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আবার একটু আমি গোথ্রু করতেছি। রশ্মি যেটা আপতিত হচ্ছে দুই মাধ্যমের বিপরীত সেটাকে বলতেছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলা আপতন কোণ। এই আপতিত রশ্মি যখন দ্বিতীয় মাধ্যমে দিক পরিবর্তন করে ঢুকবে সেটাকে বলবো প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি আবার লম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটাকে বলবো প্রতিসরণ কোণ। একটু বুঝছি? আচ্ছা, এখন ঘটনাগুলো মোটামুটি আমরা একটা আইডিয়া নিয়েছি। এখন আসো নর্মালি কি হালকা মাধ্যম আর ঘন মাধ্যম একটা আইডিয়া তোমাদের থাকা উচিত। তোমরা ঘন মাধ্যম যেমন ধরো বায়ু আর পানি, যদি তোমাকে আমি বলি যে বায়ু একটা মাধ্যম আর একটা মাধ্যম কি পানি, ধরো পুকুরের উপরে কি থাকে, বায়ু থাকে না, আর পুকুরের ভিতরে কি থাকে, পানি মাধ্যম না? ওইখানে কিন্তু দুইটা মাধ্যম, একটা বাতাস বা বায়ু আর একটা হলো পানি। আচ্ছা, তাইলে তোমরা নিজেরাই বলো বায়ু বেশি ঘন না পানি বেশি ঘন? পানি অবশ্যই বেশি ঘন। তাহলে পানিকে বলা হচ্ছে ঘন মাধ্যম আর বায়ুকে বলা হচ্ছে হালকা মাধ্যম। অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটাকে তুলনা করলে যেটা ঘন সেটা হলো ঘন মাধ্যম আর যেটা হালকা সেটা হলো হালকা মাধ্যম। এখন যদি আমি আবার আরেকটা আনি কাঁচ, তাহলে তোমরা অবভিয়াসলি বুঝতে পারতেছো কাঁচ আরও ঘন। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ঘন মাধ্যম হচ্ছে কাঁচ, তারপরে পানি, তারপরে বায়ু। বুঝতে পারছি? মানে সবচেয়ে কম ঘন হচ্ছে বা হালকা মাধ্যম হচ্ছে বায়ু আর সবচেয়ে ঘন হচ্ছে কাঁচ, আর পানি হবে মাঝামাঝি। আবার যদি এই দুইটা চিন্তা করো তাহলে হবে পানি ঘন, কাঁচ হালকা, একটা সাপেক্ষে আরেকটা। তাহলে একটা জিনিস মনে রাখবা, আমরা চিনবো কেমনে কোন মাধ্যমটা ঘন? যার প্রতিসারণাঙ্কের মান বেশি, যার প্রতিসারণাঙ্কের মান বেশি যে মাধ্যমে রাখে, হ্যাঁ, সে মাধ্যম বেশি ঘন। আর প্রতিসরণাঙ্কে আমরা এন দ্বারা প্রকাশ করি। প্রতিসরণাঙ্কে আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। অর্থাৎ যার এন এর মান বেশি সেই মাধ্যমটা তত বেশি ঘন। সিম্পল। প্রতিসরণাঙ্কে আমরা এন দ্বারা প্রকাশ করি, যার এন এর মান বেশি সেই মাধ্যম তত বেশি ঘন। তো এখানে একটা ধর্ম আছে, আলোক রশ্মি যখন আমরা কি জানি বলতো, হালকা থেকে ঘন মাধ্যমে যখন আপতিত হয়, এই যে বায়ু মানে হালকা মাধ্যম, পানি মানে ঘন মাধ্যম, এই যে আপতিত হচ্ছে এটা হচ্ছে আপতন কোণ। তাহলে সবসময় মনে রাখবে হালকা থেকে ঘন আসলে অবিলম্বের দিকে বেগে, তার সোজা কথা দেখো তো, তার যাওয়ার কথা এই বরাবর না? এই বরাবর যাওয়ার কথা, রাইট? সেই বরাবর না গিয়ে অবিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ লম্বের দিকে বেঁকে আসবে, লম্বের কাছে ঘেসে আসবে। কট্টু গেছে আসবে ব্যাপার না, কিছু না কিছু হইলেও আসবে। অর্থাৎ আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যখন আসবে বা প্রবেশ করবে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তখন কি হচ্ছে, সে বিবর্তনের দিকে, মানে তার তো দিক পরিবর্তন হয়, দিক পরিবর্তন দুই দিকে হইতে পারে না, এই দিকেও যাইতে পারে। অর্থাৎ এটা তো অবিলম্ব, এই লম্বা টানটা কি অবিলম্ব না? এই রশ্মিটা অবিলম্ব থেকে দূরেও যেতে পারে, আবার অবিলম্বের কাছেও আসতে পারে। তাহলে হালকা থেকে ঘনায় আসলে অবিলম্বের কাছে চলে আসবে। তাহলে এটা কি থিটা টু বলছিলাম, মনে আছে? থিটা টু। তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছ হালকা থেকে ঘনয় ঢুকলে থিটা ওয়ানের মান থিটা টু এর চেয়ে বড় হবে, অর্থাৎ আপতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হবে, অবিলম্বের দিকে সরে আসবে না। এই পুরোটা হলো থিটা ওয়ান, অর্থাৎ থিটা টু ছোট হয়ে গেছে। আর উল্টা ঘটনা ঘটবে যখন আলোকরশ্মি কি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এই যে দেখো এটা ঘন মাধ্যম, এটা পানি চিন্তা করে, এটা বায়ু হালকা মাধ্যম। তাহলে সবসময় যে উপর থেকে নিচে আসবে আলোকরশ্মি এমন কোনো কথা না, যে কোনো দিকে যাইতে পারে, যে কোনো মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে। তাহলে আলোকরশ্মি চিন্তা করো এই যে ঘন মাধ্যম থেকে, এই যে ধরলাম এই যে ঘন মাধ্যম, হ্যাঁ, এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তার যাওয়ার কথা এই বরাবর না? দেখো তো ডট ডট মানে তার এই দিকে যাওয়ার কথা যদি দিক পরিবর্তন না করতো। বাট ঘন থেকে হালকায় গেলে অবিলম্ব থেকে কোথায় সরে যাবে? দূরে সরে যাবে, এই যে দেখো। অর্থাৎ এই ক্ষেত্রে এটা থিটা ওয়ান না? আপতিত রশ্মির কোনটা থিটা ওয়ান, এই যে এটা কত? থিটা টু। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে। তাহলে এখানে মনে রাখবা থিটা টুটা থিটা ওয়ানের চেয়ে বড়। সিম্পল একটা জিনিস মনে রাখবা, হালকা থেকে ঘনয় আসলে সে অবিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ কোণের মান কমে যাবে। আর যদি ঘন থেকে হালকায় যায় তাহলে অবিলম্বের থেকে দূরে সরে যাবে, যাওয়ার কথা দেখো তো এই বরাবর, আরও দূরে সরে গেছে না এটা? তাহলে একটু নর্মালি চিন্তা করো, হালকা জিনিসটা হালকা মাধ্যম আমরা একটু অন্যভাবে ইয়ে করি না, মানুষে গরিব চিন্তা করো, হ্যাঁ, আর গণমাধ্যম কি বড় লোকস। তাহলে চিন্তা করো হালকা থেকে ঘনয় আসলে সে চিন্তা করো আর কি যে কোনো একটা ফেভারের দিকে চলে যাচ্ছে, ধরো পুলিশ টুলিশের কাছে চলে আসছে অবিলম্বের কাছে, হ্যাঁ। আর গরিব থেকে সে ধনী থেকে যদি গরিব হয়, এই পুলিশ টুলিশ আর কি তারা দাম দিবে? দাম দিবে না, কিন্তু সে দূরে চলে যাবে। ওকে, তাহলে এটা গেল এটা। তাইলে আশা করি তোমরা এই কনসেপ্টটা মোটামুটি নিবা। আমি থিওরি যখন পড়াবো আরও বিস্তারিত পড়াবো, আপাতত একটু বুঝো। এখন আসো আমি সূত্রে চলে যাচ্ছি। সূত্রটা কি? আলোর বেগ আর প্রতিসরণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে।
আলোর বেগ আর প্রতিসরণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। এখানে আমি একটু মাধ্যমটা আঁকতেছি, হ্যাঁ, এই যে এই যে দেখো, এটা ধরলাম কি মাধ্যম, 1 নাম্বার মাধ্যম, এটা হচ্ছে 2 নাম্বার মাধ্যম। ওকে, তারপরে দেখো আলোকরশ্মি এই বরাবর আইসা এই বরাবর যাচ্ছে এই প্রথম মাধ্যমে। আচ্ছা, তাহলে আলোর বেগ আর প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো n2/n1 সমান c1/c2। এখানে n2 আর n1 আর c1 আর c2টা আমি একটু বলতেছি। এই c মানে আলোর বেগ, এই c1 মানে হচ্ছে যে এই প্রথম মাধ্যমে আলোর বেগ। একটা জিনিস জানো তো, আলোর বেগ কিন্তু এক এক মাধ্যমে এক এক রকম। আলোকে যদি তুমি পানিতে পাস করো তার বেগ একরকম পাবা, বায়ুতে যদি পাস করো তার বেগ আরেক রকম পাবা। তাহলে তোমার এখানে দুইটা মাধ্যম না, আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতেছে না ভাই? তাহলে প্রথম মাধ্যমে আলোর বেগ হচ্ছে c1, আর c2 হচ্ছে কি দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। ওকে, একটু আগে বুঝাইলাম না, এই যে দেখো বায়ু আর পানি, বুঝাইছি না? তাহলে এই যে c1 হচ্ছে গিয়া প্রথম মাধ্যম, মানে যেই মাধ্যম থেকে আলো ঢুকতেছে প্রথম মাধ্যমে আলোর বেগ, আর c2টা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। আর এই n1টা হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর n2টা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। একটু বুঝছি? তাহলে দেখো তো, দুই মানে n1 হলে গিয়া যে ধরো বায়ুর প্রতিসরণাঙ্ক, c1 হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ, আর n2 হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক, আর c2 হচ্ছে পানিতে আলোর বেগ। তাহলে এই চারটার মধ্যে যে কোনো তিনটা যদি তুমি জানো, অপরটা বের করে ফেলতে পারবে না। এই দুইটা মাধ্যমের মধ্যে দেখো প্রতিসরণাঙ্ক আর আলোর বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, n2/n1 সমান c1/c2। উল্টা দেখো, n2/n1 সমান c1/c2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্কটা উপরে না, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমি কি বলছি n2, আর এটা হচ্ছে n1। দেখো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক উপরে, তাহলে অপর মাধ্যমের আলোর বেগ উপরে থাকবে। উল্টা n2/n1 সমান c2/c1 না, কিন্তু c1/c2, এটা মনে রাখলে হবে। একটু গেছি। তাইলে n2টা কি বলতো, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, nটা হচ্ছে n1টা প্রথম মাধ্যমের, এটা হলো প্রথম মাধ্যমে আলোর বেগ, দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। একটু বুঝছি? আচ্ছা, তারপরে আসো সিমিলারলি, একটু আগে তোমাকে কি দেখালাম, এই সূত্রটা দেখো। একটু আগে তোমাকে আমি কি দেখাইছি, এই যে আলোটা পড়তেছে না, এটাকে বলতেছি আপতন কোণ, আর প্রতিসরিত হয়ে যেদিকে যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি, প্রতিসরণ কোণ। তারপর প্রথম মাধ্যম এটা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা ধরি n1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমি কত ধরতেছি, n2। এটারও সেম একটা সূত্র আছে, দেখো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে আলো যেই মাধ্যমে ঢুকতেছে, আলো কি সেকেন্ডটাই ঢুকতেছে না, তাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, অর্থাৎ sin θ1/sin θ2। এটার মতো উল্টাটা আগে, n2 হইলে দেখো তো তার মাধ্যমে কোণ কি θ2 না, প্রতিসরণ কোণ না? n2 কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক না? এই মাধ্যমে কোনটা অবস্থিত, প্রতিসরণ কোণ θ2, আর উল্টাটা হবে, অর্থাৎ আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাই হচ্ছে প্রতিসরণাঙ্ক। তাহলে দুইটা সূত্র পাইলাম, আলোর বেগ দিয়ে একটা সূত্র n2/n1 সমান c1/c2, উল্টাটা উপরে, এই ক্ষেত্রেও তাই। আর যদি আপতন কোণ আর প্রতিসরণ কোণ দিয়েও একটা সম্পর্ক জানি, n2/n1 সমান sin θ1/sin θ2। এই দুইটা সূত্র দিয়ে আমরা দেখো একটা মাধ্যমে আলোর বেগ জানলে অপর মাধ্যমে আলোর বেগ, অথবা একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, বা একটা মাধ্যমে আলো পড়তেছে, ধরো θ1 জানো, তুমি θ2টা বের করে ফেলতে পারবা, ওই মাধ্যমে প্রতিসরণ কোণের মানটা কত সেটা আমরা বের করতে পারি। একটু বুঝছি? আচ্ছা, একটু যদি বুঝি। আর এই যে এই n2/n1, এই n2/n1কে আমরা অনেক সময় এইভাবে বলতে পারি, ধরো n2/n1 এটা কি বলতো, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাই না? আমার থিওরিটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে পারবা না। n2/n1 সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, রাইট? তাইলে এটাকে আমরা এমনি লিখতে পারি আর কি, যে যেটা উপরে থাকবে, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কি লিখতে পারি, প্রতিসরণাঙ্ক। এটাই হলো n2/n1। এই যে n2/n1 যার সাপেক্ষে সেটা নিচে থাকবে, আর যেটা উপরে সেটা হবে ওই প্রতিসরণাঙ্ক, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত হবে, n2/n1। সিমিলারলি যদি এরকম থাকে na/nb, তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মানে একটার সাপেক্ষে তুমি আরেকটার প্রতিসরণাঙ্ক বাইর করতেছো। ধরো এরকম
এটা হলো এ মাধ্যম, এটা হলো বি মাধ্যম। এ থেকে আলো কোথায় প্রবেশ করতেছে? বিতে। তাহলে প্রতিসরণাঙ্ক কত হবে? এ মাধ্যমের সাপেক্ষে যদি বলো বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে মনে রাখবা যার প্রতিসরণাঙ্ক বের করতেছে সেটা উপরে থাকবে, অপরটা কোথায় থাকবে? নিচে থাকবে। এখানে তো দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক আছে না, এনে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরলাম এনে, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হলো এন বি। তাহলে তুমি এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক বের করতেছ, সেটা কেমনে? মানে একজনের সাপেক্ষে আরেকজনের প্রতিসরণাঙ্ক কত, তাহলে যার সাপেক্ষে তাকে দ্বারা তুমি ভাগ করে দেবে, শেষ। এন বি বাই এন এ। তাহলে এন টু বাই এন ওয়ান মানে কি? ওয়ানের সাপেক্ষে টু এর প্রতিসরণাঙ্ক। একটু বুঝছি? আচ্ছা, এখন আসলে আমি সূত্রে আবার চলে যাচ্ছি। তাহলে দুইটা সূত্র পাইলাম, এন টু বাই এন ওয়ান সমান সি ওয়ান বাই সি টু, অর্থাৎ দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, বাই উল্টাটা প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। এন টু বাই এন ওয়ানের আরেকটা সূত্র আমরা জানি, আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, এই অনুপাতটা পারবো আমরা এটা। আচ্ছা, আর এন টু বাই এন ওয়ান কি বলছিলাম একটু আগে? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। একটু বুঝছি? আচ্ছা, গেল এটা। আরেকটা সূত্র মনে রাখবা যে এন টু বাই এন ওয়ান সমান ওয়ান বাই এন ওয়ান বাই এন টু। অর্থাৎ তুমি চিন্তা করো, ধরো দেয়া থাকে যদি এর সাপেক্ষে বি, মানে এ মাধ্যমের সাপেক্ষে বি এর কি প্রতিসরণাঙ্ক, ধরো দেয়া আছে 1.33, তাহলে উল্টা যদি বলে এখন বি এর সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক, আমার কথা বুঝছো? মানে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক জানো, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণ। এখন উল্টা যদি বলে বি এর সাপেক্ষে এ এর প্রতিসরণাঙ্ক, জাস্ট ওই মানটাকে উল্টায় দাও। এন টু বাই এন ওয়ান সমান হবে ওয়ান বাই এন ওয়ান বাই এন টু। অর্থাৎ দেখো এটা দুইয়ের সাপেক্ষে একের প্রতিসরণাঙ্ক না, তাহলে একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরণাঙ্কের ব্যস্তানুপাত, এটাকে উল্টায় দাও। ওই তো দেখো এন ওয়ান বাই এন টু সমান 1.33 আছে, এন টু বাই এন ওয়ান সমান কত হবে? 1/1.33। এটা কি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক না? এখানে যদি আমি এটাকে উল্টায় লিখি এন ওয়ান বাই এন টু, তাহলে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এই দুইটার মান জাস্ট একটা আরেকটার ব্যস্তানুপাত। এটা যদি ধরো 5 পাইছো, এটা হবে 1/5, শেষ। এটা গেল একটা। তাহলে আমি আবার একটু গোথ্রু করতেছি, দেখো এটা অবিলম্ব, যেটা পড়তেছে সেটা হলো আপতিত রশ্মি, আর যেটা দিক পরিবর্তন করে যাচ্ছে সেটা হলো প্রতিসরিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি যে কোণ তৈরি করে সেটাকে বলছি আমরা আপতন কোণ, এটাকে আমরা বলতেছি প্রতিসরণ কোণ। হালকা থেকে ঘনয় আসলে অবিলম্বের দিকে সরে আসবে, আর যদি ঘন থেকে হালকায় যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে প্রতিসরিত রশ্মিটা। একটু তো বুঝছি। তারপর আমি কি বলছি? সূত্র দুইটা, এন টু বাই এন ওয়ান সমান সি ওয়ান বাই সি টু সমান এটা, বা এইভাবে তোমরা এই সূত্রটা আমি মনে রাখতাম যেভাবে, দেখো আমি ডাইরেক্ট একটা সূত্র মনে রাখতাম, এন টু বাই এন ওয়ান সমান সি ওয়ান বাই সি টু সমান সাইন থিটা ওয়ান বাই কত? সাইন থিটা টু। একটা সূত্র যেটা লাগবে আমি ইউজ করবো। অনেক সময় দেখবা যে এই দুইটা খালি লাগতেছে, তাহলে ডিরেক্ট এই দুইটা আমি ইউজ করবো। তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক এইটা। এখন তোমরাই আমাকে বলো এই সূত্রটা যদি আমি উল্টা করে লিখি এন ওয়ান বাই এন টু, তাহলে উল্টায় দিব সি টু বাই কত? সি ওয়ান সমান সমান কত? সাইন থিটা টু বাই কত? সাইন থিটা ওয়ান। মানে উল্টায় দিলে প্রত্যেকটা উল্টায় যাবে। তাহলে তোমরা একটা সূত্রই মনে রাখো, একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরণাঙ্ক, একের আলোর বেগ বাই দুইয়ের আলোর বেগ, একের আপতন কোণ বাই দুইয়ের প্রতিসরণ কোণ, শেষ। ডান। এখন কয়েকটা জিনিস একটু জানবা এই অঙ্ক করতে। সবসময় মনে রাখবা শূন্য বা বায়ুতে আলোর বেগ আমরা জানি সবাই 3 × 10⁸। অনেক সময় বায়ু মাধ্যমে আলোর বেগ দেয়া থাকবে না, এই সূত্রে যখন আরেকটা মাধ্যমের আলোর বেগ বাইর করবা বায়ু মাধ্যমে আলোর বেগটা দেয়া থাকবে না। তাহলে তুমি ধরো এটা তুমি জানো, এটা মুখস্থ, তোমার সবারই মুখস্থ, আলোর বেগ কত? 3 × 10⁸। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমে আলোর বেগ এটা আমরা জানি। আর বায়ু বা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1, এটা মনে রাখবা। বায়ু বা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ বায়ুর বা শূন্য মাধ্যমের এন এর মান কত? 1। প্রতিসরণাঙ্ক মানেই তো এন, তাই না? আচ্ছা, প্রতিসরণাঙ্ক কিন্তু একটা সংখ্যা। দেখো আলোর বেগের অনুপাত অথবা আপতন কোণ আর প্রতিসরণ কোণের অনুপাত একটা সংখ্যা না? একই জাতীয় দুইটা রাশির অনুপাত না? এর কোনো একক থাকবে না, প্রতিসরণাঙ্কের কোনো একক নাই। তারপর আসো পানির প্রতিসরণাঙ্ক। শুধু যদি বল, চিন্তা রাখবা এটা, ওকে? যদি তোমাকে খালি বলে, ধরো এই জিনিসটা একটু ভালো করে বুঝবা, অঙ্কে যদি বলে পানির প্রতিসরণাঙ্ক দেয়া থাকলো কত? 1.33, এটা দেয়া আছে, এটা বলা আর বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বলা একই কথা। কারণ আমরা আচ্ছা একটু পরে আসতেছি, বায়ুর সাপেক্ষে পানির
প্রতিসরণাঙ্ক 1.33 বলা একই কথা। কেউ যদি বলে শুধু একটা মাধ্যমের, যেমন পানির প্রতিসরণাঙ্ক, অথবা বলতে পারে কি ধরো কাচের প্রতিসরণাঙ্ক 1.52। এই কাচের প্রতিসরণাঙ্ক 1.52 এটা কিন্তু আসলে কাচের প্রতিসরণাঙ্ক ডিরেক্ট পাই না, কোনো একটা মাধ্যমের সাপেক্ষে পাই। তাহলে আমরা নর্মালি যে কোনো মাধ্যমের বলি না, ওইটা হলো গিয়া বায়ুর সাপেক্ষে হিসাব করে রাখা। বুঝছো আমার কথা? বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে হিসাব করে এটার প্রতিসরণাঙ্ক বের করি। তাহলে এটাকে অনেক সময় আমরা বলি না। তাহলে শুধু যদি কোনো একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে, মনে রাখবো এটা বাইর করছি আসলে বায়ুর সাপেক্ষে। এটা মনে থাকবে তো? মানে পানির প্রতিসরণাঙ্ক দেয়া আর বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেয়া একই কথা। ওকে, তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এটা যদি বলে, তাইলে আমরা লিখতে পারি না N2/N1 সমান 1.33। এখানে N2টা কি? যার প্রতিসরণাঙ্ক, অর্থাৎ পানির প্রতিসরণাঙ্ক, আর N1টা কি? বায়ুর প্রতিসরণাঙ্ক। আমি আগেই বলছিলাম। ওকে, এক্ষেত্রে সেম N2/N1 সমান কত লিখতে পারি? 1.52। N2টা হবে কাচের প্রতিসরণাঙ্ক, N2 হবে বায়ুর প্রতিসরণাঙ্ক। অর্থাৎ দেখো, নিচেরটার সাপেক্ষে উপরেরটার প্রতিসরণাঙ্ক নিতে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। ডান। আচ্ছা, এখন আমরা এটাই বলছি যে পানির প্রতিসরণাঙ্ক 1.33 বলা আর বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33 বলা একই কথা। কখনো যদি শুধু প্রতিসরণাঙ্ক বলে, ধরে নিব এটা বায়ুর সাপেক্ষে দেয়া আছে। এখন চলো আমরা অঙ্কে যাই। অঙ্ক যখন করব অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে, তাই না? 1 নম্বর অঙ্কটা তোমরা দেখো, কি দেয়া আছে? গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। গ্লিসারিনে আলোর বেগ দেয়া আছে, কাচে আলোর বেগ। তাহলে আলোর বেগ বা আপতন কোণের একটা সূত্র জানি, সূত্রটা আমি একটু লিখতেছি। দেখো N2/N1 সমান কি? C1/C2। এই যে দেখো উল্টাটা উপরে থাকবে, সমান সমান কত? sin θ1/sin θ2। তাহলে এখানে তো আর অ্যাঙ্গেল বাইর করতে বলা নেই, আমাকে আলোর বেগ বের করতে বলছে। তাহলে আমি শুধু এই দুইটা অনুপাত নিয়ে কাজ করব। যে আমরা জানি N2/N1 সমান কত? C1/C2, তাই না? আচ্ছা, এই N2/N1 মানে কি? একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে কি দিছে? গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। কার প্রতিসরণাঙ্ক? কাচের না। কার সাপেক্ষে? গ্লিসারিনের সাপেক্ষে। তাহলে কাচটা হবে এখানে N2 আর N1 হবে গ্লিসারিন। অর্থাৎ এখানে দেয়া আছে দেখো N2/N1 সমান 1.09। এটা বাংলায় লিখবা যে গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক এটা। আর গ্লিসারিনে আলোর বেগ দেয়া আছে। গ্লিসারিন কি তুমি N1 ধরছো না N2 ধরছো? তো মাধ্যম কোনটা ধরছো? যার সাপেক্ষে তাকে আমি 1 নাম্বার মাধ্যম ধরছি, আর যার প্রতিসরণাঙ্ক তাকে কি ধরছি? 2 নাম্বার মাধ্যম। এই যে N2/N1। 2 মানে কি? দ্বিতীয় মাধ্যমের জিনিস না বা কাছের না। যার প্রতিসরণাঙ্ক তারটা উপরে থাকবে আর যার সাপেক্ষে তারটা নিচে। অর্থাৎ গ্লিসারিনটা হলো 1 নাম্বার মাধ্যম। তাহলে গ্লিসারিনে আলোর বেগ মানে 1 নাম্বারের আলোর বেগ C1 দেয়া আছে দেখো 2.04 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমাকে কাছে আলোর বেগ অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে আলোর বেগটা বের করতে হবে। ডান। এখন আমি মানটা বসায় দিচ্ছি। দেখো এই C2 সমান কি হবে বলো তো? আচ্ছা, এই C2, আচ্ছা মানটা বসাই তো। N2/N1 এর মান কত? 1.09। C1 এর মানটা আমি জানি 2.04 × 10⁸। আমাকে C2 এর মানটা বের করতে হবে। C2 এখানে আসলে এটা ভাগ হয়ে এখানে চলে যাবে। অতএব C2 সমান দেখো তো 1.09 2.04 × 10⁸। তুমি যদি এখন ক্যালকুলেটর নাও, ঝটপট পুরোটা গুণ করে এটা দ্বারা যদি ভাগ করো, তোমার আনসারটা পেয়ে যাবা 1.87 × 10⁸। লাস্টে খালি এককটা দিয়ে দিবে। এটা কি আলোর বেগ না? আলোর বেগ, বেগের একক মানে মিটার পার সেকেন্ড। ডান, অঙ্ক শেষ। এখানে কোনটাকে 1 ধরতেছো, কোনটাকে 2, বুঝছো তো? দেখো যার প্রতিসরণাঙ্ক দেওয়া ওইটা হলো সেকেন্ড মাধ্যম, আর যার সাপেক্ষে সেটা হলো 1 নাম্বার। তাহলে গ্লিসারিনের বেগ মানে কি? গ্লিসারিনকে 1 নাম্বার না, তাহলে C1 এইটা, ওটা হলো C2। অনেকে C1 C2 ধরতে পারে না। এখন আসো এই 2 নাম্বার অঙ্কটা দেখো। ওকে, এই 2 নম্বর অঙ্কটা কি বলছে বলো তো? এ আর বি মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, তাই না? এ আর বি মাধ্যমে আলোর বেগ দুইটা। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কার প্রতিসরণাঙ্ক বাইর করতে বলছে? এ এর সাপেক্ষে বি এর। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। আমার সূত্র এইটাই, আমি এখানে এ বি আর লিখবো না। দেখবা C1/C2, যেহেতু আলোর বেগ, আমার এই অনুপাতটা আসবে না। তাইলে কার বেগটা বাইর করতে বলছে? কার প্রতিসরণাঙ্ক? বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক না?
তো এটাই তো একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে বি মাধ্যমটাকে ধরবা 2 নাম্বার মাধ্যম, এটাকে ধরবা 1 নাম্বার মাধ্যম। এই যে দেখো বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে বলছে এ এর সাপেক্ষে, যারটা বের করব সেই হলো N2, আর যার সাপেক্ষে সেটা হচ্ছে N1 বা প্রথম মাধ্যম। তাহলে এ মাধ্যমে আলোর বেগটা হবে C1, যেহেতু এটা হলো প্রথম মাধ্যম। পি মাধ্যমে আলোর বেগটা হবে কত? C2। তাহলে মানটা বসাই দিই। এই C1 কি? এ মাধ্যমে আলোর বেগ মানেই কিন্তু C1, এই যে এটার বেগ হবে C1, এটার বেগ হবে C2। এ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে না 2.04 ইন্টু 10⁸, এটা 1.87 ইন্টু 10⁸। তোমরা যদি হিসাব করো তাহলে মানটা পাবা 1.09। এটার কোনো একক নাই কিন্তু, দেখো আমি কিচ্ছু লিখি নাই, প্রতিসরণাঙ্কের কোনো একক নাই, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক তুমি পেয়ে গেছো। ওকে, শূন্য মাধ্যমে আলোর বেগ আর পানিতে আলোর বেগ বের করতে বলছে। পানির প্রতিসরণাঙ্ক দেয়া আছে কিন্তু, শূন্য মাধ্যমে আলোর বেগ প্রতিসরণাঙ্ক দেয়া থাকলে আমার সূত্র একটা, কত? N2/N1 সমান C1 বাই কত? C2। আমি এত কিছু বুঝি না ভাই, আমি সহজভাবে অঙ্ক করি। এখানে ওই সাইন θ1/θ2 আসবে না, এখানে তো কোণ বাই করতে বলা নেই। ওই সূত্রটা লাগবে যখন আপতন কোণ, প্রতিসরণ কোণ, ওই জিনিসগুলো বলবে। আলোর বেগ বললে এই দুইটা পার্ট। ওকে, তাইলে এখানে দেওয়া আছে শূন্য মাধ্যমে, পানিতে আলোর বেগ বের করতে বলছে। বাট এখানে শুধু দেখো তো পানির প্রতিসরণাঙ্ক দেয়া না। আমি তোমাকে কি বলছিলাম? পানির প্রতিসরণাঙ্ক দেয়া আর বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেয়া কিন্তু একই কথা। আসলে কোনো মাধ্যম না বললে মনে রাখবো ওর সামনে একটা মাধ্যম আছে, বায়ু। ডান। বায়ু বা শূন্য একই কথা, বায়ু বা শূন্য কি একই কথা, বায়ু বা শূন্য। ওকে, কোনো মাধ্যম যেখানে কি ডিরেক্ট পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে না, এই প্রতিসরণাঙ্ক কারো সাপেক্ষে হইতে হয়। তাহলে এটা মনে রাখবা যে বায়ু বা শূন্য, কারণ দুইটারই একই কথা। তাহলে এটা 1.33। তাহলে আমার সূত্র কি দেখো তো, যেন দুইটা মাধ্যম আছে, একটা হলো বায়ু, আরেকটা হচ্ছে কি পানি। কার প্রতিসরণাঙ্ক বের করতেছি? মানে বায়ুর সাপেক্ষে পানির না। তাহলে পানিটা হবে কি মাধ্যম? 2 নাম্বার মাধ্যম, আর বায়ুটা হবে কি 1 নাম্বার মাধ্যম। এটা বুঝছি আমরা, এটা যদি বুঝি তাহলে তো অঙ্ক হয়ে যাবে। তাহলে N2 হবে, দেখো এটার মান তো দেয়াই আছে, পানির প্রতিসরণাঙ্ক আর বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33। C1টা কি হবে? বায়ুতে আলোর বেগ বা শূন্যতে আলোর বেগ। বায়ু বা শূন্য মাধ্যমে আলোর বেগ দেয়াই আছে, দেখো তো 3 ইন্টু 10⁸। এটা পানিতে আলোর বেগটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি, C2 সমান হবে, এটা ভাগ হয়ে যাবে কিন্তু, C2 সমান হবে 3 ইন্টু 10⁸, ভাগ হবে এই যে 1.33 দ্বারা। তোমরা যদি হিসাব করো C2 এর মান পাবা 2.26 ইন্টু 10⁸, যেহেতু আলোর বেগ তার একক হবে মিটার পার সেকেন্ড। ডান। 4 নম্বর অঙ্ক দেখো, এখানে একটু চিত্রের মাধ্যমে দেয়া আছে। এতক্ষণ তো কি একটু বাংলায় বলা ছিল, এখন একটু চিত্রের মাধ্যমে দেয়া আছে। দেখো এটা হলো বায়ু মাধ্যম বা এ মাধ্যম, তার একটা নাম দিছে। বায়ু মাধ্যমটাকে এ মাধ্যম বলতেছে, পানি মাধ্যমটাকে কি বলতেছে? বি। খুব লক্ষ্য করে দেখো তো, এটা কি অবিলম্ব না? মানে এটা লম্ব না? ওকে, আমি স্কেলটা কি করলাম, সরি, এটা কি লম্ব না? এই যে এই টানটা কি লম্ব না? N আর এটা কি বিভেদ তল, তাই না? তাই আলোকরশ্মি দেখো এখন কি, মানে আলোকরশ্মি কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, দেখো তো, তাহলে এটা হবে আপতন কোণ, তাই না? আমরা কি বলছি? যে মাধ্যম থেকেই যাবে এটা আপতন কোণ না? আর দেখো প্রতিসরিত হয়ে দিকটা দেয়া আছে, এই বরাবর যাচ্ছে আলোকরশ্মি, যে দেখো তো এই বরাবর গিয়া এই বরাবর যাচ্ছে না? তাহলে আলোকরশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটা হলো আপতন কোণ। আর এটা হলো প্রতিসরিত রশ্মি না? প্রতিসরিত রশ্মি দেখো তো এটা অবিলম্ব কিন্তু, এই যে এটা কিন্তু অবিলম্ব। প্রতিসরিত রশ্মি এটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? দেয়া থাক না দেয়া থাক, দেখো তো 90 ডিগ্রি না? খুব মজার একটা অঙ্ক। ওকে, তাহলে দেখো আলোকরশ্মি অবিলম্বের সাথে আপতিত রশ্মি আগে 48 ডিগ্রি কোণ তৈরি করে, আর সে একদম বিভেদতল বরাবর যাচ্ছে, একদম সোজা ফ্ল্যাট যাচ্ছে হরিজন্টালি। হ্যাঁ, তাহলে অবিলম্বের সাথে এই কোণটা কত হবে? 90। আমরা তো জানি অবিলম্বের সাথে যে কোণ সেটাই হলো প্রতিসরণ কোণ। তাহলে এখানে আপতন কোণ অর্থাৎ θ1 এর মানটা এটা দেয়া না, দেখো তো, আর এটা কি θ2 না? θ1 দেয়া আছে 48 ডিগ্রি, θ2 হচ্ছে 90 ডিগ্রি। তা আলোকরশ্মি দেখো তো বি মাধ্যম থেকে এ মাধ্যমে যাচ্ছে না, অর্থাৎ পানি থেকে কোথায় যাচ্ছে? বায়ুতে। ওকে, তাহলে এখানে কিন্তু যেহেতু আপতন কোণও দেয়া আছে, আলোর বেগও বের করতে বলছে। তাহলে আমার সূত্র তো আমি একটা সূত্রই জানি না, দেখো তো
কি সূত্র বলো তো? n2/n1 সমান c1/c2 সমান সাইন থিটা 1 বাই কত? সাইন থিটা 2। বলো যে আমরা জানি এটা, বাট আমার এখানে কি আলোর বেগ আর কোনটা লাগবে, প্রতিসরাঙ্ক তো ডিরেক্ট দেওয়া নাই। তাহলে এখন কোনটাকে n1 ধরবো আর কোনটাকে n2 ধরবো? সিম্পল, যেটাতে কি আলো প্রবেশ করতেছে মানে আপতিত হচ্ছে ওইটা হবে n1। তাহলে এখানে n1টা হচ্ছে কি বি মাধ্যম না? দেখো তো, n1 মানেই বি মানে পানি মাধ্যম, আর n2টা হবে কি বায়ু মানে এ মাধ্যম। আলোকরশ্মি যেটা থেকে ইন হচ্ছে এই যে এটাই তো আপতন কোণ থিটা 1, এটা হলো প্রতিসরণ। তাহলে n1 হবে থিটা 1 মানেই n1, এটা হবে n2। ওকে, তাহলে n1 হইলে পানিতে আলোর বেগ হবে c1, এই c1টাই আমাকে বের করতে হবে, বি মাধ্যমে আলোর বেগ না, বি মানেই তো পানি, আর এটা হবে c2। তাহলে বলবো যে আমরা জানি এটা সমান এইটা, বা এটা থেকে আমরা এই দুইটা অনুপাত নিয়ে শুধু কাজ করব, কারণ এখানে আলোর বেগ আর কোনটা দেয়া আছে, আপতন কোণ আর প্রতিসরণ কোণ। আমাকে মান বের করতে হবে কার? c1 এর, বি মাধ্যমে আলোর বেগ, বি মানেই কিন্তু এই সূত্র অনুযায়ী 1 নাম্বার মাধ্যম। মানে আলোকরশ্মি কি হচ্ছে পানি থেকে কোথায় যাচ্ছে? বায়ুতে, তাহলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণক এটা n2/n1। একটু বুঝছি? আচ্ছা, তাহলে c1 এর মানটা আমাকে বের করতে হবে, কারণ বি মাধ্যমে আলোর বেগটা আমাকে বের করতে c1 সমান কি হবে? সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 ইন্টু হয়ে যাবে c2। মানটা বসে দিয়ে আনসার চলে আসবে। সাইন থিটা 1 এর মান কত? সাইন 48 ডিগ্রি। সাইন থিটা 2 এর মান সাইন 90 ডিগ্রি ইন্টু এই c2 মানে কি বলতো? বায়ুতে আলোর বেগ না? c2 মানে কি বায়ু মাধ্যমে আলোর বেগ না? তাই আমি বলছিলাম কিন্তু বায়ু মাধ্যমে আলোর বেগ অনেক সময় পরীক্ষায় দেয়া নাও থাকতে পারে, এটাকে একটু মুখস্থ রাখতে। 3 × 10⁸। মুখস্থ না আমরা সবাই জানি, বাট অ্যাপ্লাই যাতে করতে পারো। হিসাব করলে এটার মান তোমরা পাবা 2.33 × 10⁻⁸। এটার একক হলো মিটার পার সেকেন্ড। ডান। অঙ্কটা মজার কিন্তু, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু বোর্ডে আসছে। সো একটু ভালো করে চিন্তা ভাবনা করে করো। প্রতিসরাঙ্কটা আগে ধরার চিন্তা করো যে কোনটা n1 হবে কোনটা n2 হবে। আমার সাথে চলো সবগুলো অঙ্ক করো, আর এটা এই ভিডিওটা বারবার দেখো রিওয়াইন্ড করে করে, ইনশাল্লাহ তোমরা অনেক জিনিস শিখতে পারবা। আসো পরের অঙ্কে যাই। এখন দেখো এই 5 নম্বর অঙ্কটা দেখো তো কি বলছে। সেম আগের মতো ফিগার দেয়া, তাই না? বাংলা বলা নাই। তাহলে কি বলছে দেখো তো। আলোকরশ্মি দেখো এ মাধ্যম থেকে কোথায় যাচ্ছে, যে তীর চিহ্ন দিয়ে দিচ্ছে, অর্থাৎ আলোকরশ্মি এ মাধ্যম থেকে কোথায় যাচ্ছে? বি মাধ্যমে। তাহলে এটা কি আপতন কোণ না? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে এটা আপতন কোণ। এটা কত দেয়া আছে? থিটা 1। আপতন কোণ মানেই থিটা 1। আর এই যে প্রতিসরিত রশ্মি সেই দিকে যাওয়ার কথা, এই ডট ডট মানে কি? কনফিউজড হয় না, মানে এখানে চিহ্ন দেখাইছে, আসলে তার যাওয়ার কথা এই বরাবর, বাট সে প্রতিসরিত। আমি বললাম না, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যদি প্রতিসরিত হয় অবশ্যই তার দিক পরিবর্তন হবে। তাহলে এই যে যাওয়ার কথা এই দিকে, সেই দিকে যাচ্ছে। তাহলে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে এটার মানেই তো থিটা 2। ডান। তাইলে অবভিয়াসলি বুঝতে পারতেছে এটা হলো n1, আর এটা কোন মাধ্যম বলো তো? n2, তাই না? তাহলে আমার সূত্র কি? এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বের করতে বলছে। এখানে আলোর বেগ কিচ্ছু দেয়া নাই, তাই আমি আলোর বেগেরটা না লিখে আপতন কোণের সাথে ওইটার লিখতেছি। আমরা জানি n2/n1 সমান কত? সাইন থিটা 1 বাই কত? সাইন থিটা 2। অর্থাৎ এটা হবে n1/n2 মানে কি? এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। এটা কি এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক হবে না? তো এটার মানটা আমরা বের করি। তাহলে এটার মান সাইন থিটা 1 এর মান কত? সাইন 45 ডিগ্রি। আর এটার মান কত? সাইন 30 ডিগ্রি। একটু বুঝছি তোমরা? আচ্ছা, তো এটার মান তোমরা হিসাব করলে পাবা √2। সাইন 45 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি এর মান পাবা √2। তাহলে এটা কি বলতো? এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক না? এ মাধ্যমের সাপেক্ষে কার? বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই জিনিসটা, এই যে এটা মানে আমি একটু লিখতেছি এখানে দেখো তো, এটা মানে কি আমি লিখতে পারি না? এইটার সাপেক্ষে এইটার না, নিচেরটা সাপেক্ষেই তো উপরের, নিচেরটাকেই তো আমি n1 ধরছি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক যেটাই বলো √2 সমান n2/n1। একটু বুঝছি? আচ্ছা, এইটাকেই বলা হয় যে কারো সাপেক্ষে যদি বলে এটাকেই বলা হয় বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। বি মাধ্যমের
আপেক্ষিক প্রতিসরাঙ্ক। অর্থাৎ এই যে এটা এখানে খেয়াল রাখো n2/n1, এটাকে বলা হচ্ছে সেকেন্ড মাধ্যমে। এটা যদি বি চিন্তা করে, এটা বি না n2, এটাকে আমরা লিখতে পারি বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ওই এ মাধ্যমের সাপেক্ষে যদি না বলো, মানে এটা কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের না, এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক না, এটাকে যদি খালি বলো বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, ওইটাই বোঝায় যে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। একটু বুঝছি? আচ্ছা, কিন্তু আমার এখানে তো এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বাইর করতে বলছে। এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে এ মাধ্যমের প্রতিসরাঙ্কটা উপরে থাকবে, অপরটা নিচে থাকবে, সিম্পল। তাহলে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কি n1, এটা কত n2। এ মাধ্যম এটা হলো কি বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক না, এটাকে শর্টকাটে আমরা বলতে পারি এ মাধ্যমের আপেক্ষিক যার আপেক্ষিক প্রতিসরাঙ্ক সে থাকবে উপরে, অপরটা থাকবে নিচে। এটা আমরা বাইর করছি কি n2/n1 না। তা আমি একটু আগেই বলছিলাম আমরা যদি একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক বাইর করি, তাইলে দুইয়ের সাপেক্ষে একের প্রতিসরাঙ্ক জাস্ট ওইটাকে কি করে দাও, উল্টায় দাও, এটা হয়ে যাবে তোমার আনসার। এই যে ব্যস্তানুপাত করে দাও, মানে n2/n1 যদি √2 হয়, n1/n2 হবে 1/√2। অর্থাৎ এর সাপেক্ষে বি এর যে প্রতিসরাঙ্ক পাবা, যে মান বি এর সাপেক্ষে যদি এর প্রতিসরাঙ্ক বাইর করে জাস্ট উল্টায় দাও, 1/এত করে দাও, আনসার পেয়ে যাও। তাহলে আবারও বলি, এ মাধ্যমের সাপেক্ষে প্রতিসরাঙ্ক এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে n1/n2 বাইর করতে বলছে। যদি বলতো বি মাধ্যমের, তাহলে বাইর করতাম n2/n1। অর্থাৎ যারটা বের করবো আপেক্ষিক প্রতিসরাঙ্কতে, যারটা বাইর করতে বলছে তার প্রতিসরাঙ্কটা উপরে থাকবে। ওকে, আচ্ছা গেল এটা। এখানে আবার ভাইব না, অনেকে একটু কনফিউজ থাকে যে আলোক রশ্মি তো এই মাধ্যম থেকে এই মাধ্যমে যাচ্ছে, তাহলে তো আমার বের করার কথা কি n2/n1, অর্থাৎ একের সাপেক্ষে দুইয়ের। আমাকে উল্টাটা বের করতে বলছে কেন, যে এটার সাপেক্ষে এইটার প্রতিসরাঙ্ক বা এ মাধ্যমের কেন? আরে বাবা, আলোক রশ্মি এইটা থেকে এইটাই যাচ্ছে, এইটা থেকেও এইটাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে বলছে বইলা যে এখান থেকে এখানে আসবে না, এটা কোনো কথা না। ওকে, সো একটা সাপেক্ষে আরেকটা আমরা বের করতেই পারি। এটা হয়তো এই ডাটাটা দেওয়া আছে, আমরা উল্টাটা ব্যবহার করতে পারি। এখন আসো 6। আর আরেকটা ঘটনা আমি বলে দিই, এই যে সে এই কোণে আপতিত হয়ে এই কোণে প্রতিসরিত হচ্ছে না, এই মাধ্যম থেকে যদি সে এই কোণে আপতিত হয়, একই কোণে প্রতিসরিত হবে। অর্থাৎ যদি মাধ্যম উল্টায় দাও, মানে আপতন কোণ, আর মানে আলোক রশ্মিকে উল্টায় দাও, আলোক রশ্মি এই বরাবর গিয়ে এই বরাবর যাচ্ছে না, আলোক রশ্মিকে সেমভাবে যদি ফালাও সেমভাবে যাবে। ওকে, এখন আসো 6 নম্বর। 6 নম্বরটা কি বলছে দেখো তো, এক্স মাধ্যম থেকে আলোক রশ্মি ওয়াই মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান 65 ডিগ্রি এবং প্রতিসরণ কোণের মান কত, 50 ডিগ্রি। ওয়াই মাধ্যম সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করো। আমি যদি চিত্রটা আঁকি, তাহলে চিত্রটা এরকম না, এটা হলো গিয়ে এক্স মাধ্যম, এটা হচ্ছে ওয়াই। এক্স মাধ্যম থেকে এই যে অবিলম্ব, চিত্র দেয়া ম্যান্ডেটরি না, চিত্র তোমাদের লাগবে না, ম্যান্ডেটরি না। দেখো এটা অবিলম্ব। তা আলোক রশ্মি এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান কত, 65। এই যে যখন পড়বে প্রবেশের সময় আপতন কোণের মান, এই যে θ1-এর মানটা কত দেয়া আছে, 65। একটু বুঝছি। এবং প্রতিসরণ কোণের মান 50। এই যে সে যাওয়ার কথা এইদিকে, এই যে একটু দিক চেঞ্জ করে যাবে, এই যে θ2-এর মান দেয়া আছে 50। একটু বুঝছি। আমাকে বাইর করতে হবে ওয়াই মাধ্যমের সাপেক্ষে এক্স মাধ্যমের প্রতিসরাঙ্ক, এইটার সাপেক্ষে এইটা, তাহলে θ1, তাহলে এইটা হবে n1, তাই তো, আর এটা হবে কত মাধ্যম, n2 মাধ্যম। এটা থেকে এটা প্রবেশ করলে যে θ2, বুঝছো, 2 মানে এটা 2, একটা পাইলেই হলো। তাহলে আমরা আগে n2/n1টা বাইর করি, অর্থাৎ এক্সে n2/n1টা আগে দেখি তো কি হয়, সমান আমরা কি লিখতে পারি, sin θ1/sin θ2। n1/n2 মানে কি বলো তো, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের প্রতিসরাঙ্ক না, অর্থাৎ একের সাপেক্ষে দুইয়ের প্রতিসরাঙ্ক না। অর্থাৎ এখানে 1 মানেই কিন্তু এক্স মাধ্যম, 2 মানে কিন্তু ওয়াই মাধ্যম, অর্থাৎ এক্স মাধ্যমের সাপেক্ষে কিন্তু ওয়াইয়ের প্রতিসরাঙ্ক বাইর করতেছি। আর আমাকে বলছে কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে কার, এক্সের। আর পরে আমি ব্যস্তানুপাত করলেই তো হয়ে যাবে। তাহলে মানটাকে বের করি, sin θ1 মানে কত বলো তো, sin 65 ডিগ্রি বাই sin 50 ডিগ্রি। এটা যদি হিসাব করো তাহলে মান পাবা 1.183। তাহলে আমি এটা কি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের প্রতিসরাঙ্ক, তাই না? আমাকে বাইর করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে এক্সের, মানে আমাকে বাইর করতে হবে n1/n2। তাহলে 1 ওই যে ওটাকে উল্টায় দাও, 1.183। এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে মান পাবা 0.845। এটা হলো তোমার আনসার।
আগে তুমি একটা বের করো, মানে সিম্পল দেখো তো, তুমি এক্স এর সাপেক্ষে ওয়াই বাইর করলে জাস্ট ওটাকে ব্যস্তানুপাত করে দিলে ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রতিসরণাঙ্ক পেয়ে যাবা। এটা n2/n1 মানে কি, 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরণাঙ্ক। 1 নম্বর মাধ্যমে এখানে এক্স না, 2 নম্বর ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই। আর এই n1/n2 মানে কি, 2 এর সাপেক্ষে 1 এর, 2 মাধ্যম কিন্তু ওয়াই, 1 মাধ্যম হলো এক্স, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে এক্স এর প্রতিসরণাঙ্ক। ওকে, আমি বলছি তো এক্স এর সাপেক্ষে ওয়াই চিত্র অনুযায়ী বাইর করবা, তারপর ওয়াই এর সাপেক্ষে এক্সরাও তুমি বের করে ফেলতে পারবা। এখন আসো 7 নম্বর অঙ্কে চাই। 7 নম্বর অঙ্কটা দেখো তো, একদম সোজা। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দেয়া আছে 1.52, অর্থাৎ n2/n1 দেয়া আছে কত, 1.52। এখানে n2টা হচ্ছে কাচ, n1টা হচ্ছে বায়ু, শেষ। আর কাচের সাপেক্ষে বায়ু উল্টায়া, অর্থাৎ n1/n2, জাস্ট এটাকে মানে বায়ুর সাপেক্ষে কাছের দেয়া আছে, আমাকে বাইর করতে হবে কাচের সাপেক্ষে কি বায়ু, বুঝো নাই? এই যে দেখো, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক দেয়া আছে, আর আমাকে বি এর সাপেক্ষে এর বাইর করতে হবে। তাহলে আমি বলছি কি, আগে ব্যস্তানুপাত করে দাও, যে মান আছে সেটাকে কি করে দাও, উল্টায় দাও, হিসাব করে দেখবা আসবে 0.66, এটা হবে তোমার আনসার। আচ্ছা, এখন আসো 8 নম্বর অঙ্কে যাই আমরা। 8 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো, আলোকরশ্মি এ মাধ্যম হতে বি মাধ্যমে প্রবেশ করায় এর বেগ 1/3 হ্রাস পায়। বুঝতে পারছো? আলোকরশ্মি, এই যে দেখো, এটা এ মাধ্যম, এটা হলো কি বি মাধ্যম। এই যে আলোকরশ্মি দেখো তো, এ মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে, বি মাধ্যমে। বলছে এইখানে আলোর যে বেগ ছিল, এখানে আইসা তার বেগ 1/3 হ্রাস পায়, মানে 3/1 কমে গেছে, বাকি আছে 2 ভাগ। হ্যাঁ, এ মাধ্যমে আলোর বেগটা দেয়া আছে, প্রথম মাধ্যমে এখানে আলোর বেগটা দেয়া আছে, যেহেতু এটা θ1 এটা θ2, এটার মানটাকে আমি c1 ধরলাম, এটা দেয়া আছে কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রতিসরণ কোণের মানটা, এই যে θ2 এর মানটা দেয়া আছে কত, 35 ডিগ্রি। আমাকে এই আপতন কোণের মান অর্থাৎ θ1টা বের করতে হবে। বুঝতে পারছি আমরা? আচ্ছা, এটা তো আপতন কোণ, বুঝতেই পারতেছো, এটা প্রথম মাধ্যম c1, θ1 হইলে c1, তাই তো, মানে এটা n1। আর এটা θ2, মানে এটার আলোর বেগ হলো c2, এটা হলো গিয়ে n2 প্রতিসরণাঙ্ক। তাহলে আমার সূত্রটা কী ছিল মনে আছে, n2/n1 সমান হবে c1/c2 সমান হবে sin θ1/sin θ2। যেহেতু এখানে প্রতিসরণাঙ্কের কিছু নাই, আলোর বেগ রিলেটেড দেয়া আছে না, কমে গেছে, হ্রাস পাইছে, আর কোণ দেয়া আছে, তো আমি এই দুইটা অনুপাত নিয়ে কাজ চালাই দেবো, যে আমরা জানি এটা, বা c1/c2 সমান sin θ1 কত, sin θ2। তাহলে আমার কিসের মান বের করতে হবে, আপতন কোণের মান, θ1 এর মান। তাহলে এইটা রাখি, যদি এটা ওই পাশে গুণ হয়ে যাবে, অর্থাৎ sin θ1 সমান হবে c1/c2 ইন্টু কত, sin θ2। বুঝতে পারছো? এটা ওই পাশে গুণ হয়ে যাবে, যা আছে তাই। আচ্ছা, এখন দেখো তো, c1 তো জানি, এ মাধ্যমে আলোর বেগ, এটাই তো 1 নম্বর মাধ্যম। এখানে আমি c1 এর মান জানি 3 × 10⁸, এবং θ2 এর মানও জানি, প্রতিসরণ কোণের মান কত, sin 35 ডিগ্রি। বাট আমি কি c2 এর মানটা জানি? এই c2 এর মানটা বসায় দিলেই তো আমার আনসার চলে আসবে, ইনভার্স করে দিলে। তাহলে c2 এর মানটা কি করব, একটু দেখো তো ভাই। এখানে কিন্তু c1 দেয়া আছে 3 × 10⁸, আর বলছে আলোকরশ্মি এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করলে বেগটা কি 1/3 হ্রাস পায়। তাহলে কতটুকু হ্রাস পায়, এইটার 1/3 না, দেখো তো হ্রাস পায় কত, c1 এর 1/3 না, c1 × 1/3। আমাকে বলছে আলোকরশ্মি এই মাধ্যম থেকে এই মাধ্যমে গেলে তার বেগ 1/3 কমে যায়, তাহলে এই মাধ্যমে যে বেগ থাকে এই মাধ্যমে গেলে 3/1 কমে যাবে। তাহলে হ্রাস পায় কতটুক, c1 × 1/3। তাহলে c1 এর মান কত, 3 × 10⁸/3, দেখবা এটা আসবে 1 × 10⁸। তাহলে দেখো, এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসলে হ্রাস পায় একটুক না, মানে কমে যায়। তাইলে এখন তোমরাই বলো যে বি মাধ্যমে আলোর বেগ কতটুক হবে, আলোর বেগ c2 না, c2 কতটুক হবে, ছিল একটুক, মানে এ মাধ্যমে ছিল একটুক, বলছে বি মাধ্যমে আসলে একটুক কমে যাবে, -1 × 10⁸। ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, এটা আসবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড।
আমার কথা বুঝছো তো? বলছে এখান থেকে এখানে আসলে জিনিসটা একটু কমে, তাহলে কতটুক কমে আমি সেটা বাইর করছি, তারপর এইটা থেকে ওই কমাটা বাদ দিলেই তো এইটার পরিমাণ আমি পেয়ে যাব C2। তাহলে C2 এর মান কত? 2 × 10⁸। তোমরা যদি এটা হিসাব করো তাহলে দেখবা সাইন, এটাই তো সাইন θ1 সমান পাবা এই যে 3 × এত বাই 2 × এত ইন্টু সাইন 35 dt। হ্যাঁ, এটা যদি হিসাব করো তাহলে মানটা পাবা তোমরা 0.8603। তাহলে θ1 সমান কি? সাইনটা ওই পাশে গেলে কিন্তু ইনভার্স হয়ে যাবে, ক্যালকুলেটারেই আসে দেখবা θ1 ওইটা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, সাইন ইনভার্স 0.8603। সাইন ইনভার্সের ফাংশন ক্যালকুলেটারেই আছে, তোমরা এটা যদি ক্যালকুলেটার দিয়ে হিসাব করো তাহলে মান পাবা 59.36 ডিগ্রি। আশা করি এই অঙ্কটা পারবা। ওকে, চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, তোমরা এখন 9 নম্বর অঙ্কটা দেখো তো। এক্স মাধ্যম হতে আলোকরশ্মি ওয়াই মাধ্যমে প্রবেশের সময় আপতন কোণের মান 65 ডিগ্রি এবং প্রতিসরণ কোণের মান 50 ডিগ্রি। এরপর রশ্মিটি ওয়াই মাধ্যম হতে জেড মাধ্যমের দিকে অগ্রসর হয়। ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেয়া আছে। আলোকরশ্মি ওয়াই মাধ্যম হতে জেড মাধ্যমে প্রবেশের ক্ষেত্রে কি ঘটবে তোমার মতামত জানতে চাইছে। এখানে মাধ্যম 3টা। আলোকরশ্মি প্রথমে দেখো আমি চিত্রটা আঁকছি এরকম, হ্যাঁ, এটা বাদ দেওয়ার পর 3টা মাধ্যম আঁকি, পরপর আমি 3টা মাধ্যম আঁকছি এই যে এরকম, অর্থাৎ এটা হলো এক্স মাধ্যম, এটা হলো ওয়াই মাধ্যম, এটা হলো কি জেড মাধ্যম। 3টা মাধ্যম থাকতে পারে না? ধরো যে বায়ুর পরে একটা গ্লাসের লেয়ার আছে, তারপরে পানি, অনেক সময় গ্লাসযুক্ত জায়গায় পানি থাকে না, তো উপরে বায়ু, তারপরে গ্লাস, তারপরে পানি, 3টা মাধ্যম। আলোকরশ্মি পরপর একটার পর আরেকটা আপতিত হবে। এটাই বলছে একটা মাধ্যম এক্স, আরেকটা মাধ্যম ওয়াই, আরেকটা মাধ্যম জেড। আমি এক্স মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরে নিচ্ছি n1 বা এটাকে প্রথম মাধ্যম, এটাকে দ্বিতীয় মাধ্যম বা n2, এটা হবে n3 বা তৃতীয় মাধ্যম। ডান। আচ্ছা, এখন দেখো তো তোমাকে কি বলছে যে এক্স মাধ্যম হতে আলোকরশ্মি ওয়াই মাধ্যমে আপতন কোণের মান কিন্তু 65। এই যে এক্স থেকে ওয়াই এ আসার সময় এই যে আপতন কোণের মানটা কত দেয়া আছে বলো তো? 65। এবং প্রতিসরণ কোণের মান 50। এই যে ধরলাম যে এই যে প্রতিসরণ কোণের মান এটা কত? 50। আলোকরশ্মি যখন এক্স মাধ্যম থেকে ওয়াই মাধ্যমে আসবে বলেই দিছে, দেখো তো আপতন কোণের মান 65, প্রতিসরণ কোণের মান এই যে প্রতিসরণ কোণের মান 50। এই কোণে এসে দেখো তো আলোকরশ্মিটা কোন মাধ্যমে এসে বিবর্তন, মানে ওয়াই আর জেড এর বিবর্তনে এসে পড়বে না? 3টা মাধ্যম কি? প্রথম মাধ্যম থেকে আপতিত রশ্মি মানে কি 65 ডিগ্রি কোণে সে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আপতিত হবে। ডান। আবার দেখো যে কোণে প্রতিসরিত হবে রেখা তো চেঞ্জ হবে না, আলোকরশ্মির যদি মাধ্যম চেঞ্জ না হয় একই দিকে যাবে। কেন? পুরোটাই ওয়াই মাধ্যম না, এই যে ভিতর এই অংশটুকু পুরোটা ওয়াই না, এই যে ভিতরের অংশ এই যে এই অংশটুকু। ওকে, তাহলে দেখো একই ডিরেকশনে আলোকরশ্মি আইসা ওয়াই আর জেড এর এই যে বিভেদ তলে পড়বে, এই যে বিভেদ তলে। তাহলে যেই বিন্দুতে পড়বে সেই বিন্দুতে তুমি একটা লম্ব আঁকবা, এটা হইলো অবিলম্ব। তাহলে চিন্তা করো তো এই যে জিনিসটা এরকম হয়েছে না, এই যে এই দুটা কিন্তু লম্ব, তাই না? এই যে এটা আর এটা কিন্তু লম্ব। তাহলে চিন্তা করো এটা কিন্তু ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে? সমান হবে, অর্থাৎ এইটা 50 হইলে এইটাও হবে কত? 50। তাহলে আলোকরশ্মি ওয়াই মাধ্যমে যে কোণে প্রতিসরিত হয়েছে একই কোণে আইসা এখানে আপতিত হবে, ওয়াই আর জেড মাধ্যমে একই কোণে আইসা আপতিত হবে। চিন্তা করো এক্স আর ওয়াই মাধ্যম যদি জেড না থাকতো তাহলে আপতন কোণ কত? 65, প্রতিসরণ কোণ হলো 50। আর যদি এক্স না থাকতো তাহলে এখন কিন্তু কি ওয়াই থেকে জেডে এসে আলোকরশ্মি পড়তেছে না, এক্ষেত্রে আপতন কোণ হবে 50। আর প্রতিসরণ কোণটা কত? আমি ধরে নিচ্ছি যে প্রতিসরণ কোণটা এই যে এটা ধরলাম, এটা কত? থিটা, যেহেতু 3 মাধ্যম θ3 ধরলাম। বুঝছো একটু না বুঝো নাই? আচ্ছা, তাহলে আমি এখন এই θ2টা বের করবো। আমাকে বলছে না এখানে পড়লে আলোকরশ্মির কি ঘটবে, তাহলে আমি ধরে নিলাম যে সে θ3 কোণে জেড মাধ্যমে প্রবেশ করবে, আমি তো আর কিচ্ছু জানি না। তাহলে দেখি এই θ3 মানটা কত। আমি আবার এটা একটু বলতেছি, দেখো আলোকরশ্মি প্রথমে এক্স থেকে ওয়াই এ প্রবেশ করবে,
তারপরে ওয়াই থেকে জেডে প্রবেশ করে। এরকম মাধ্যম থাকলে তিনটা, চারটা থাকলে চারটা পরপর যাইতে থাকবে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে। তাহলে চিন্তা করো এক্স আর ওয়াই মাধ্যমের ক্ষেত্রে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আর এই সেম প্রতিসরণ কোণে কিন্তু ওয়াই থেকে জেডে এসে আপতিত হবে। তাহলে ওয়াই আর জেডের ক্ষেত্রে ওয়াই থেকে জেড মাধ্যম তুলনা করো, তাহলে আপতন কোণ কত হবে 50, আর প্রতিসরণ কোণটা আমাকে বের করতে হবে θ3। আর এখানে কিন্তু দেখো ওয়াই আর জেড মাধ্যমের ক্ষেত্রে চিন্তা করো, ওয়াই ও জেড মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণ ধরে নিলাম θ2 না, এই যে যেহেতু দ্বিতীয় মাধ্যম, এটার নাম দেয়া আছে, মান আমরা জানি 50 ডিগ্রি। চিত্রটা এখানে চিত্রটা দিতে হবে, মনে রাখবা এখানে চিত্রটা দিতে হবে। আর চিত্র যদি না দাও তাহলে কিন্তু এগুলো বাংলায় বলতে হবে, তো চিত্র না দিলে আসলে বোঝাটা টাফ। এটা গেল একটা আপতন কোণ। আচ্ছা, তারপরে আসো প্রতিসরণ কোণ, θ3 ধরছি না, এই যে θ3, এটাই আমি বের করবো। আর এখানে দেখো দেয়া আছে কিন্তু ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অর্থাৎ এইটার সাপেক্ষে এইটার দেয়া আছে। তাহলে মানে n2 বাই কত দেয়া আছে, n3 দেয়া আছে 0.74। সরি আমি উল্টা বলছি, হ্যাঁ কার সাপেক্ষে কার দেয়া আছে দেখো তো, ওয়াই মাধ্যমের সাপেক্ষে জেড, এইটার সাপেক্ষে এইটা, তো জেডেরটা প্রতিসরণাঙ্ক দেয়া আছে, অর্থাৎ n3 বাই n2 সমান কত 0.74। দেখো 2 এর সাপেক্ষে 3 নম্বরের প্রতিসরণাঙ্ক দেয়া আছে। n1 n2 ফ্যাক্টর না, জাস্ট মনে রাখবা কার সাপেক্ষে কার এটা। তো এইটার সূত্র আমরা কি জানি বলো তো, সাইন উল্টাটা আপতন কোণটা উপরে হবে, অর্থাৎ সাইন θ2, আর নিচে কত হবে সাইন θ3। একটু বুঝছি? আচ্ছা এই যে দেখো আপতন কোণটা উপরে, এখানে আপতন কোণ হলো θ2, প্রতিসরণ কোণ হলো θ3, বুঝছি আমরা একটু। তাহলে এই যে আমরা এখন মানটা বসাই দিই, বা 0.74 সমান সাইন θ2 এর মান কত, সাইন 50 ডিগ্রি বাই সাইন θ3, বা সাইন θ3 যদি এখানে আনি তাহলে পাবা সাইন 50 ডিগ্রি বাই 0.74, বা সাইন θ3 সমান হবে 1.035, এটার মান পাবা তুমি। সাইন 50 ডিগ্রি 0.074 দ্বারা ভাগ করলে তুমি এটা পাবা। এখন তুমি চিন্তা করে দেখো এখানে যদি θ3 নাও সাইন ইনভার্স এত হওয়ার কথা না, বাট আমরা কি জানি বলো তো, আমরা কি জানি সাইন থিটা এবং কস থিটা এর মান একের কি হইতে পারে না, বেশি হতে পারে না, কারণ সাইন থিটা আর কস থিটার সর্বোচ্চ মান তুমি +1 পাবা। সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান +1 পাবা, সর্বনিম্ন মান হবে -1, অর্থাৎ +1 বেশি কখনোই তুমি সাইন থিটার মান পাবা না। সাইন যত ডিগ্রি বসাও এটার মান কখনোই তুমি +1 বেশি পাবা না, বা -1 বেশি পাবা না, কম পাবা না। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, সাইন থিটার মানটা কত 1.035, অর্থাৎ একের চেয়ে বেশি, তাই না? বলবা যে আমরা জানি সাইন থিটা এর মান কখনোই একের বেশি হতে পারে না, কেন কস থিটা বলবো না, তোমার বুঝাইলাম আমাকে, সাইন থিটা এর মান কখনো একের বেশি হতে পারে না। তাহলে এটা কি না, বাস্তব না। এটা কি না, বলবা যে যা যৌক্তিক না অথবা বাস্তব না, অর্থাৎ আলোক রশ্মি বোঝা যাচ্ছে যে এই পাশে আসবেই না। এইটার কোনো এই θ3-র কোনো ভ্যালিড মান যখন আমি পাচ্ছি না, ভ্যালিড মান তো পাবোই না, সাইন থিটার মান এটা কখনো হইতেই পারে না, তার মানে এখানে কোনো কোণই হয় নাই ইনডাইরেক্টলি, হ্যাঁ। তাহলে এইটার কোনো বাস্তব মান না পাওয়া মানে কি, আলোক রশ্মি আসলে এই মাধ্যমে ঢুকবেই না। পুরো আলোক রশ্মি বলে দিবা যে এই যে এই মাধ্যমে প্রতিফলিত হবে। একটা ঘটনা বলে দিই আবারও, যদি আলোক রশ্মি এই মাধ্যমে না হয়, আমি প্রথমেই বলে দিছিলাম যে দেখো এটা যদি দুইটা মাধ্যম হয়, হ্যাঁ আলোক রশ্মি এইভাবে পড়লে এটাই যাওয়ার কথা, যদি না যায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এটাকে বলছে কি আলোর প্রতিফলন। তাহলে এখানে কি হচ্ছে, ওয়াই থেকে জেডে দেখা যাচ্ছে আলোক রশ্মি প্রতিসরিত হবে না, কারণ আমি কোনো প্রতিসরণ কোণ পাচ্ছি না। তাহলে বলবা যে আলোর এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। আমি পরবর্তী লেকচারে তোমাকে বুঝাবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি। এখানে বলে দিবা জাস্ট যে এটার মান 1 বেশি হইতে পারে না, সো আমরা প্রতিসরণ কোণের কোনো মান পাবো না। তার মানে এখানে আলো প্রতিসরিত হবে না, পুরো আলোটাই ওয়াই মাধ্যমে ফিরে আসবে, ওয়াই মাধ্যম থেকে পড়ে আবার কে মাধ্যমে ফিরে আসবে, এটা বললেই হবে। আশা করি তোমরা এটা পারবা। আসো পরের অঙ্কে যাই। এখন তোমরা এই 10 নম্বর অঙ্কটা দেখো তো কি বলছে। এখন 3টা মাধ্যম দেয়া আছে, বাতাস, কাঁচ আর পানি। দেখো আলোক রশ্মি প্রথমে বাতাস থেকে কাছে পড়ছে,
তারপরে কাছ থেকে কোথায় গেছে, পানিতে গেছে। আমাকে বলছে বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক দেয়া আছে। বাতাসের সাপেক্ষে কাচের, তুমি যদি এটাকে ধরে নাও N1 প্রতিসরণাঙ্ক, এটাকে কত ধরে নাও, তার প্রতিসরণাঙ্ক ধরে নাও N2, তার প্রতিসরণাঙ্ক ধরে নাও N3। তিনটা মাধ্যম, এটা প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, তৃতীয়। তার প্রতিসরণাঙ্ক N1, N2, N3। ওকে, তা আলোক রশ্মি প্রথমে 1 থেকে 2 আসতেছে, অর্থাৎ বাতাস থেকে কাছে, আবার কাছ থেকে কোথায় আসতেছে, পানিতে। এই দুইটা দেয়া আছে দেখো তো, বাতাসের সাপেক্ষে কাছের। তা বাতাসের সাপেক্ষে কাছের মানে বুঝছো তো, 1-এর সাপেক্ষে 2-এর প্রতিসরণাঙ্ক, অর্থাৎ যার প্রতিসরণাঙ্ক সে উপরে। এটা দেয়া আছে কত, 1.52। বাতাসের সাপেক্ষে কাছের, কাছের প্রতিসরণাঙ্ক উপরে থাকবে, বাতাসেরটা নিচে। আরেকটা জিনিস দেয়া আছে কাচের সাপেক্ষে পানির, কাচের সাপেক্ষে পানির, তাহলে পানির প্রতিসরণাঙ্ক কোথায় থাকবে, উপরে। এটা দেয়া আছে 0.875। আমাকে বলছে বাতাসে আলোর বেগ আর পানিতে আলোর বেগ, মানে আমার কাজ লাগবে বাতাস আর পানি নিয়ে। মানে বাতাসে আলোর বেগ এত হলে পানিতে আলোর বেগ কত, তাহলে এটা পানিতে আলোর বেগ বাইর করতে আমার বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক লাগবে, রাইট? তাহলে N1/N3/N3/N1 একটা বাইর করলেই হবে। তাহলে দেখো তো আমরা এটা লিখতে পারি, বলো তো, N3/N1 মানে আমি এখানে বাইর করতে চাচ্ছি যে N3/N1 মানে কি, বাতাসের সাপেক্ষে পানির, বাতাসের সাপেক্ষে কার, পানির। এটার সাপেক্ষে এইটার দিয়েছে, এটার সাপেক্ষে এইটার। আমি এখন 1-এর সাপেক্ষে 3-এর বাইর করতেছি। খুব সোজা, এরকম দেওয়া থাকলে ভয় পায় না। দেখো মানে কি, বাতাস N1, পানি হলো N3, যেহেতু পানির N3/N1। তাহলে এই যে দেখো N3, এটাকে মাঝখানেরটা দ্বারা ভাগ করে দাও, তাইলেই দেখবা তুমি পেয়ে গেছো। আমি বেশি কিছু লিখি নাই, দেখো এই যে N2 যদি কাটা চলে যায়, তাহলে আবার ওই N3/N1ই লিখছি। মানে তুমি তো ওই দুই পাশেরটা লিখছো না, মাঝখানেরটা দ্বারা উভয়টাকে ভাগ করে দাও, মানে উপরে নিচে গুণ ভাগ করে দাও। এই যে গুণও করছি, ভাগও করছি, তাহলে লজিক্যালি কি যায়, এইটা কাটা চলে যায়, মানে N3/N1ই আছে। তাইলে এই যে N3/N2, এটার মান কিন্তু এটা জানি 0.875 ইন্টু N2/N1, এই মানে এই দুইটা দেয়া আছে। N2/N1 মানে কি, বাতাসের সাপেক্ষে কাচের, আর এই যে N3/N1 মানে কাচের সাপেক্ষে পানির। তো এই দুটা যদি গুণ করি, দেখো তো বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক তুমি পেয়ে যাবে, খুব সহজে বের করতে পারবা একদম মুহূর্তের মধ্যে। তাহলে তোমরা যদি হিসাব করো, এটার মান পাবা 1.54। তাহলে দেখো বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক আমরা, আচ্ছা সরি, এটার মান পাবা তোমরা 1.33। ওকে, তাহলে দেখো আমি মুহূর্তের মধ্যে ক্যালকুলেশনটা করে ফেললাম। কিন্তু আমার অঙ্ক শেষ হয় নাই, অঙ্ক বলছে যে পানিতে আলোর বেগ কত। এটা আমরা এখন জানি, যে আমরা জানি N3/N1 সমান C1/C3, তাই না? আমার সূত্র তো এটাই, উল্টা 3 নম্বর মাধ্যমে আলোর বেগ মানে C3, এই যে এটা আলোর বেগ মানে কত, C3, এটা আলোর বেগ মানে C1, বুঝছো? গেল এটা। তাহলে এখানে N3/N1 এর মান তো একটু আগেই বাইর করলাম 1.33, রাইট? এটা সমান হবে C1/C3। তা বাতাসে আলোর বেগ দেয়া না থাকলেও এটা আমরা জানতাম, C1 এর মানটা দেয়া আছে, কিন্তু বাতাসে আলোর বেগ মানে তো C1 3 × 10⁸, আর C3 মানটা আমাকে বের করতে হবে। তাহলে C3টা কি এই পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে না, এখানে দেখো তো, বা C3 সমান হবে 3 × 10⁸/1.33। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে মান পাবা 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো মানে মজার একটা অঙ্ক শিখে ফেললা, এখন সব পরের অঙ্ক কিছু। এখন তোমরা 11 নম্বর অঙ্কটা দেখো তো, এটা সবগুলো কিন্তু বোর্ডের অঙ্ক, হ্যাঁ? তো 11 নম্বরটা একটু মনোযোগ সহকারে দেখবা, অনেকগুলো ছোটো ছোটো ইনফরমেশন আছে এখানে। কি বলছে দেখো তো, একটা পাত্র আছে, একটা পাত্রের মধ্যে পানি আছে, কিন্তু এটা পুকুর, চিন্তা করো সোজা কথা, একটা পুকুরের মধ্যে পানি আছে, আর উপরে বাতাস থাকে না, বায়ু। তা আলোক রশ্মি কী হচ্ছে, এই যে বাতাস থেকে এসে পানির বিভেদ তলে পড়ছে, তাহলে বায়ু থেকে আলোক রশ্মি কোথায় ঢুকতেছে, পানিতে ঢুকতেছে। তা ঢুকার ইয়েটা দেখে নেই এখানে, হ্যাঁ? জিনিসটা হচ্ছে, আমি একটু বড় করে আঁকতেছি এখানে তোমাকে, এই যে ক নম্বরের অঙ্কটা আমি এখানে করবো। তো এখানে জিনিসটা হচ্ছে এইরকম, এখানে পানি আছে, হ্যাঁ? এই দেখো এটা হলো বিভেদ তল, এখানে আছে পানি
এটা হচ্ছে বায়ু মানে পুকুরাক। হ্যাঁ, তা আলোক রশ্মি এটা বিবেত্তল কিন্তু। হ্যাঁ, বিবেত্তল কিন্তু যে কোনো পয়েন্টে তুমি আঁকতে পারো, অর্থাৎ যেখানে আলোক রশ্মি পড়বে ওইখানে বিবেত্তল আঁকবা। এটা যে এখানে হইতে এমন কোনো কথা নাই, এখানেও হইতে পারে। বিবেত্তল তুমি যে পয়েন্টে পড়বো ওই পয়েন্টে লম্ব এঁকে দেবো, ওইটা হলো মানে অবিলম্ব যে কোনো জায়গায় আঁকতে পারো। সরি, বিবেত্তল তো এটা। আচ্ছা, তাহলে আলোক রশ্মি দেখো তো এখানে কি বলছে, বিবেত্তলের সাথে কোণটা কিন্তু দেয়া আছে কত 60। এটা কি আপতন কোণ ভাইজান? এটা কি অবিলম্ব? এটা তো বুঝছো, এই যে এটা হলো অবিলম্ব, রাইট? আর এই যে দেখো এটা বিবেত্তলের সাথে কোণ দেয়া আছে, আমরা জানি আপতন কোণ কি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, তাই না? এই যে অবিলম্বের সাথে এইটা হলো কি আপতন কোণ। তাহলে এখানে থিটা 1 কত আমরা কি জানি, এই পুরোটা 90 না, 90 থেকে 60 গেলে কত 30 ডিগ্রি, মানে এই পুরা কোণটা 90 না, এই তলের উপর এটা লম্ব না, পুরা কোণটা 90 না, এই যে পুরা কোণটা 90 না, আর এই যে এটুক দিয়ে আছে 60, তাহলে এটা কত হবে 90 মাইনাস 60 মানে কত 30 ডিগ্রি। তাহলে এখানে একটু জিনিস চিন্তা করছো, মানে উল্টা কোণটা দেয়া আছে, মানে বিবেত্তলের সাথে যে কোণটা রশ্মির সেটা দেয়া আছে, সেটা কিন্তু আমার সূত্রে কাজে লাগে না, সূত্রে কাজে লাগে আপতন কোণ। আপতন কোণটা কত? আপতন কোণ হচ্ছে অবিলম্বের সাথে, এই যে লম্বা রেখার সাথে, লম্ব রেখার সাথে যে কোণ সেটা হচ্ছে 30। এটা বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, এখন দেখো এটা হলো এবি রশ্মি বলছে, এই যে এই আলোক রশ্মিটা হচ্ছে এবি। একটু বলো, আলোক রশ্মি এবি কিন্তু বায়ু আর পানির বিবেত্তলে কত ডিগ্রি কোণে পড়তেছে? 30 ডিগ্রি কোণে পড়তেছে। আমাকে বলছে এবি আলোক রশ্মি ক নম্বর অঙ্কটা, হ্যাঁ, এবি আলোক রশ্মি পানিতে প্রবেশ করার পর 11 ডিগ্রি দিক পরিবর্তন করলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বের করো। এখানে বলছে 11 ডিগ্রি দিক পরিবর্তন করছে, মানে এবি আলোক রশ্মি যখন এই যে বায়ু থেকে পানির বিবর্তনে পড়ছে না, প্রবেশ করবে না পানির মাধ্যমে, এখান থেকে আলোক রশ্মি কোথায় ঢুকতেছে? পানিতে। প্রতিসরণ মানে কি? আলোক রশ্মির দিক সে তো সোজা যাবে না, আমি আগেই বলছি আলোক রশ্মি সোজা যাবে না, সে দিক পরিবর্তন করবে, আইদার এইদিকে সরে আসবে না হয় এখান থেকে দূরে চলে যাবে। একটু বুঝছি তো? এখন তোমরাই আমাকে বলো, বলছে 11 ডিগ্রি দিক পরিবর্তন করবে। এই দিক পরিবর্তন কি মানে 30 ডিগ্রি থেকে 11 ডিগ্রি দিক পরিবর্তন মানে কি বলো তো? এটা হয় 41 ডিগ্রিতে যাবে অথবা 30 মাইনাস 11 সমান কত 19 ডিগ্রিতে যাবে। মানে সে তার প্রতিসরণ কোণের মান কত? দিক পরিবর্তন করা মানেই তো প্রতিসরণ কোণের মান। প্রতিসরণ কোণের মান আইদার 19 ডিগ্রি হবে অথবা 41 ডিগ্রি হবে। দুই ক্ষেত্রেই তার দিক পরিবর্তন কত হয়েছে? 11 ডিগ্রি না? মানে বুঝে নেই আমার কথা? আগে সে ধরো এটা আগে যাচ্ছে 30 ডিগ্রিতে, এখন বললো 15 ডিগ্রি পরিবর্তন হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা অবিলম্বের সাথে আগে 30 ডিগ্রিতে যাচ্ছে, এখন 15 ডিগ্রি পরিবর্তন, দিক পরিবর্তন করবে। তাহলে 15 ডিগ্রি দিক কি অবিলম্ব থেকে দূরেও যাইতে পারে, অর্থাৎ 45 ডিগ্রি হইতে পারে, আবার আর 15 ডিগ্রি কম 15 ডিগ্রি হইতে পারে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আমরা জানি, কিন্তু কি জানি বলো তো? বায়ু হালকা মাধ্যম না পানি হালকা মাধ্যম? অবভিয়াসলি বায়ুটা কি মাধ্যম? হালকা। আর পানিটা কি? ঘন মাধ্যম। আমরা কি বলছিলাম শুরুতে? হালকা থেকে ঘনতে আসলে আলোক রশ্মি অবিলম্বের দিকে, এই যে এটা যাওয়ার কথা, অবিলম্বের দিকে বেঁকে সরে আসবে, অর্থাৎ তার কোণটা কমে যাবে, আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মানটা কমে যাবে। মনে আছে? হালকা থেকে ঘনে আসলে অবিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ এইটা থেকে এটার মান কমে। তাহলে 11 ডিগ্রি দিক পরিবর্তন করলে এই যে প্রতিসরণ কোণের মানটা কত হবে বলো তো? প্রতিসরণ কোণের মানটা হবে 30 মাইনাস 11, কমে যাওয়ার কারণে, কেন 19 ডিগ্রি। এটা হবে না, বুঝছি আমরা একটু সিম্পল। তাহলে আমি আবার একটু তোমাকে বলতেছি, থিটা 1টা 30 ডিগ্রি, বুঝছো তো? আপতন কোণ, আপতন কোণ সবসময় অবিলম্বের সাথে, এটা গেল একটা। 2 নম্বর বলছে সে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে, যে পানিতে প্রবেশ করবে, তখন 11 ডিগ্রি দিক পরিবর্তন হবে। এই দিক পরিবর্তনটা ডানেও হইতে পারতো, বামেও হইতে পারতো, মানে অবিলম্ব থেকে দূরেও চলে যেতে পারতো, আবার কাছেও চলে আসতে পারতো। বাট আমরা জানি হালকা থেকে ঘনয়ে আসলে কাছে চলে আসবে, অর্থাৎ কমে যাবে। তাহলে পরিবর্তনটা কমার দিকে হবে, 19 ডিগ্রি। বুঝতে পারছি একটু? আমাকে বলছে এখন বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বের করো। বায়ুর সাপেক্ষে পানির, তাহলে N2 বাই কত? N1। বায়ুর সাপেক্ষে পানি সমান কত? সাইন থিটা 1 বাই সাইন থিটা 2। সিম্পল, এটাই তো। দেখো তো, বায়ুর সাপেক্ষে পানি মিলে গেছে আমার একদম খাপে খাপ। তাহলে থিটা 1 হবে সাইন 30, আর থিটা 2 কিন্তু 19, সাইন কত? 19 ডিগ্রি।
এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে মানটা পাবা 1.54। শেষ আনসার। আর এখানে কিন্তু একটা মজার জিনিস যে তোমাকে থিটা ওয়ানটা কেয়ারফুলি সিলেক্ট করতে হবে, থিটা টুটাও বুঝতে হবে যে আসলে 11 ডিগ্রি পরিবর্তন হচ্ছে এটা, তাহলে পরিবর্তন কি 41 ডিগ্রি হবে না 19 ডিগ্রি হবে, মানে কমবে না বাড়বে আপতন কোণের মান, সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা এখন আসো খ নাম্বারটা আরেকটা মজার অঙ্ক। হ্যাঁ দেখো, পাত্রটি সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করলে, আগে ধরো পুকুরের পানি বা নর্মাল পানি ছিল, পাত্রটি সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করলে প্রতিসরণাঙ্কের মান কত হয় 1.40 হলে আলোকরশ্মি আপতিত রশ্মি থেকে কতটা বেঁকে যাবে। মানে এখন বলছি আমি যদি চিত্র আঁকি এরকম দেখো তো, এখানে সমুদ্রের পানি আছে, এখানে পানিটা কি বলতো সমুদ্রের পানি, এটা বায়ু ঠিকই আছে। এখন বলছি এই যে আলোকরশ্মি আগের মতোই সেম অ্যাঙ্গেলেই পড়বে, এই যে 30 ডিগ্রিতে, উপরটা ঠিক আছে। হ্যাঁ আলোকরশ্মি আগের মতোই 30 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে বলছে যে এই যে এইটা বাইর করতে হবে, এই যে থিটা 2, এটা তো থিটা 1, বুঝছি না? আচ্ছা তো এটাই বলছে, পাত্রটি আগে ছিল নর্মাল পানি, এখন পূর্ণ করলে প্রতিসরণাঙ্কের মান কত হয় 1.40, তাই না? সমুদ্রের পানি দ্বারা পূর্ণ করলে প্রতিসরণাঙ্কের মান এত হয়। তাহলে এটা বায়ুর সাপেক্ষে, এটা পানির প্রতিসরণাঙ্কই দেওয়া আছে। হ্যাঁ তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে না, N2/N1 সমান কত 1.40, সরি N2/N1, হ্যাঁ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক সমান কত হবে sin θ1 বাই কত sin θ2। এখান থেকে আমি θ2টা দেখি আসলে সে কতটুক কোণে প্রতিসরিত আগে সেটা বাইর করি। তাহলে θ2 এটা আসলে এটা ওইখানে ভাগ হয়ে যাবে, দেখো তো, তাহলে sin θ2 সমান হবে sin θ1 বাই 1.40 বা sin θ2 সমান হবে sin θ1 এর মান কিন্তু sin 30 বাই 1.40। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে sin θ2 এর মান পাবা 0.3571, বা আমরা লিখতে পারি θ2 সাইনটা ওই পাশে গেলে আমি আগেই বলছি কি হয়ে যায় ইনভার্স 0.3571। এটা ক্যালকুলেটর দিয়ে করো তাহলে তোমরা θ2 এর মান পাবা 20.92 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণের মান আমি পেয়ে গেছি সমুদ্রের পানি দ্বারা ফিল আপ করলে এটা গেল এটা। আচ্ছা এখন আমাকে বলছে, আমার কিন্তু প্রতিসরণ কোণের মান চাই নাই, বলছে আলোক রশ্মি আপতিত রশ্মি থেকে কতটা বেঁকে যাবে। তাহলে আপতিত রশ্মি কত 30 ডিগ্রি না, আর প্রতিসরিত রশ্মি পাচ্ছে এইটা, বেঁকে যাবে মানে কি বুঝছো, এই যে যাওয়ার কথা এই দিকে সে কতটা বেঁকে যাচ্ছে এটা, ওই যে আগে যেটা দেয়া ছিল এই যে এই জিনিসটা 11 ডিগ্রি দেয়া ছিল আগে। এখন বলছে এই বাঁকার পরিমাণটা কত, তো বাঁকার পরিমাণটা কত আমি বুঝতেই পারতেছি, টোটালটা তাইকা যেটা পাইছি মানে আপতিত রশ্মি থেকে প্রতিসরিত রশ্মি বিয়োগ করে দিলেই কতটা বেঁকে গেছে সেটা আমরা পেয়ে যাব। তো বলবো আলোক রশ্মি বেঁকে যাবে, বাংলায় বলে দিবা এই যে আপতিত কোণ থেকে বা আপতন কোণ থেকে তুমি এইটা কি করো বিয়োগ করে দাও, তাহলে এটার মান পাবা তুমি 9.08 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা বেঁকে যাবে, 9.08 ডিগ্রি কোণটা সে বেঁকে যাবে। আশা করি তোমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ তা আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এখন এই অঙ্কগুলো করার পরে অ্যাটলিস্ট প্রতিসরণ অঙ্ক নিয়ে বইগুলো একটু ঘাটাঘাটি করো, সংজ্ঞা টঙ্গা দেখো, কোনটাকে N1 ধরবা কোনটাকে N2, তাই না, তিনটা মাধ্যম হইলে কি করবা, এটা আগে বারবার গো থ্রু করো, তাইলেই তোমাদের বেসিকটা মানে একটু ক্লিয়ার হবে আগে, তারপরে যখন তোমরা বইটাই উল্টাবা অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমি পরবর্তীতে তোমাদের সংকট কোণ বা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে লেকচার দেবো। ওকে, তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে সাথে যদি পারো শেয়ার দাও যাতে অন্যরাও দেখতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।